অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন সত্যজিৎ অধিকারীর কলমে মোর কাট্টা। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে সত্যজিৎ অধিকারীর কলমে মোর কাট্টা। মোর কাট্টা আসে, পাপীকে তার পাপের হাতেই ধ্বংস করতে আসে। সেই নারায়ণ বংশেরও আগে থেকে চলে আসছে এই রীতি। সেই আদিম কাল থেকে চলে আসছে নারায়ণদের বংশধর একের পর এক নেপালি বস্তির নারীদের ক্ষমতার জোরে অপহরণ করে ধর্ষণ এবং খুন করে আসছে। সেই পাপেই মোর কাট্টা সাজা দিয়েছে তাদের। তোমাকেও দেবে, না। ঘুম ভেঙে যায় শুভজিতের। অদ্ভুত স্বপ্ন আর ছায়া ছায়া অদ্ভুত কি সব যেন দুলতে থাকে তার চোখের সামনে। সত্যি অনেকদিন এরকম গৃহবন্দী থেকে দুপুরে ভাত খেয়ে টানা ঘুম লাগালে এমনটাই হয়। অনেক কষ্টে শরীরটা বিছানা থেকে তুলে ব্যালকনিতে যায় সে। কদিন বাড়িতে থাকলেই মনটা পালাই পালাই করতে থাকে ওর। এই বৈশাখে ২৬ পূরণ হয়েছে। কবিগুরুর জন্মদিবসের ঠিক পরের দিনই ওর জন্ম। ছেলেবেলাতেই বাবা মারা যায় ওর। সেই থেকে মায়ের কাছেই মানুষ। বাবা সরকারি কর্মচারী হওয়ার সূত্রে অর্ধেক পেনশনের টাকায় চলে এসেছে এতকাল। মোটামুটি গোছের ছাত্র হয়েও কলেজ পর্যন্ত সে শেষ করেছে, তবে আর্টস নিয়ে জেনারেল কোটায়। তারও তো মেধাও ছিল না, আর পেনশনের টাকায় খাওয়ার টাকার সাথে পড়াশুনোর টাকা যোগান দেওয়ার সামর্থ্য ছিল না তার মায়ের। তার উপরে বাড়ি ভাড়া দেওয়ার ঝঞ্ঝাট। বড় মামা এসে মাঝে মাঝে কথা শুনিয়ে যেত ওকে। সেরকমই একদিন মাতুল গঞ্জনা সহ্য করতে না পেরে লুকিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে শুভজিৎ। সেই প্রথম বাড়ি থেকে একা বেরোনো। কতই বা বয়স তখন, ক্লাস 9। সংসারের এই অভাব আর মুখঝামটার থেকে দূর পালাতে চেয়েছিল সে, কিন্তু খুব বেশি দূর সেবার পালাতে পারেনি। লিলুয়া থেকে নৈহাটি এবং তারপর গাড়ি বদলে ব্যান্ডেল। স্টেশনে এক রাত কাটিয়ে পরদিন আশেপাশের কয়েকখানা গ্রামে চক্কর লাগিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মায়ের আঁচলের তলায় ফিরে এসেছিল। কিন্তু বাঘের মুখে ঠিক তখনই রক্তের স্বাদ লেগে গিয়েছিল। জীবন যে এই দু কামরার চুন ওঠা দেওয়ালে বন্দি থাকার চেয়ে অনেক বড়, তা সেদিনই কেউ ওর আত্মার মধ্যে গেঁথে দিয়েছিল। এরপর অনেকবার বাড়ি থেকে পালিয়ে বহু জায়গায় ঘুরেছে, থেকেছে, খেয়েছে। তারপর আবার পালিয়ে এসেছে ঘরের টানে। বন্ধুদের মধ্যে ওর নিজের অভিজ্ঞতা ফলাও করে বলার একটা বাতিকও আছে, কিন্তু একটা বিষয়েই সে মার খেয়ে যায়। এখনো পর্যন্ত কোনো সত্যিকারের ভূতের অভিজ্ঞতা হয়নি। তবে বহু খুঁজে শান্তিনিকেতন থেকে ৭৫ কিলোমিটার দূরে
শিমুলতলা নামের একটা গ্রামের খোঁজ ও পেয়েছে। সোনারপুরের শ্মশানে এক সাধু বাবার কাছে কলেজ জীবন থেকেই মাঝে মাঝে যেত। ও এবার সেই বাবাজির পা ধরেই পড়ল। বাবা 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 দেখুন না, এখনো ভূতের দেখা পেলাম না জীবনে। আপনার তো এত সেবা করেছি, একটা সত্যিকারের অভিজ্ঞতা করে দিন না। আপনার ঝুড়িতেই তো খানবিশেক ভূত এমনি কিলবিল করে। বাবাজি তাতে গম্ভীর হয়ে বলেছিলেন, মুরকাট্টা দেখতে চাস? ভোকাট্টা শুনেছি, মুরকাট্টা আবার কি? অদ্ভুতুরে স্বপ্নটার কথা মনে পড়ে যায় ওর। বাবাজি বললেন, মুরকাট্টার দেখা পাবি শিমুলতলায়। জীবনে একবার দর্শন পাওয়ার ভাগ্য হলে আর কখনো এদিকে মতি হবে না। ভূতের দেখা কতটা পাওয়া যাবে ঠিক নেই, কিন্তু এই মুরকাট্টা অদ্ভুত নামটার প্রতি এবং ওই সেদিন দুপুরে দেখা স্বপ্নটার প্রতি আকর্ষিত হয়েই ও রওনা দিয়েছিল শিমুলতলা। জিনিসটা যে আদতেই কি সে বিষয়ে কোনো ধারণাই ওর নেই, আর বাবাজিও বলেননি বিশেষ কিছুই। সেই শেষ কথাটি বলেই মৌনব্রত নিয়েছিলেন তিনি। বাড়িতে বলে বেরোনো মুশকিল, জানলে অনেক ঝামেলা। তাই আবারও চুপি চুপি দুদিনের জন্য বন্ধুর বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে পড়ে শুভজিৎ। হাওড়া থেকে ট্রেন, সকাল 10টার শান্তিনিকেতন এক্সপ্রেস। মাত্র 2.5 ঘন্টার জন্য রিজার্ভেশন করানোর মতো বড় লোক সে নয়, আর তার মতো চোস্ত ভবঘুরেকে এত আয়েশ করা মানায়ও না। তার চেয়ে বসে যাওয়াই ভালো। তবে জেনারেলেও সে জানলার ধারে সিট পেয়ে যায় এই রক্ষে। কপালটা নির্ঘাত ভালো তার। জানলার বাইরে দ্রুত ছুটে যাচ্ছে সবকিছু। কানে এসে লাগছে হাওয়ার শব্দ, হকার আর নোংরা নোংরা টিকিটবিহীন যাত্রীদের চিৎকার। নাকে বোটকা গন্ধ আর মুখে দমকা বাতাস। কিন্তু মনটা তাও ঠিক পাখা মেলতে পারছে না। মনের মধ্যে একটা অদ্ভুত শব্দ ঘুরে বেড়াচ্ছে, মুরকাট্টা। গুমোট গরম বাতাসের ঝাপটা ক্রমাগত মুখে লাগলেও চোখ লেগে গিয়েছিল শুভজিতের। কতক্ষণ খেয়াল নেই। হঠাৎ একটা বিকট গা গুলানো গন্ধ, আর ট্রেনের প্রবল ঝাঁকুনিতে চোখটা খুলে যায়। আর সঙ্গে সঙ্গেই ভিতর থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে ওর অস্ফুটে। কে কে আপনি? শব্দটাও হারিয়ে যায় ট্রেনের ঝনঝনানিতে। একটা খুব মোটা অর্ধ উলঙ্গ মিশকালো ড্যাবরা ড্যাবরা চোখের লোক ওর মুখের সামনে ঝুঁকে চোখে চোখ রেখে তাকিয়ে রয়েছে। আর সেই লাল লাল কোঠর থেকে ঠেলে বেরিয়ে আসা চোখ দুটো যেন ভিতরের আত্মাকেও কাঁপিয়ে দিচ্ছে। বিকট অজানা গন্ধটা লোকটার শরীর থেকেই আসছে। পুরো ব্যাপারটা কেমন যেন ভয় ধরিয়ে দেয় মনের মধ্যে এই দিনে দুপুরেও। না, শুভজিৎ ভয় পাওয়ার ছেলে নয়। জীবনে সে অনেক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। গা ঝেড়ে ফেলতে চায় সে। আর ঠিক তখনই লোকটা তার বিকট বড় বড় হলদে কষ পড়া দাঁত বের করে বলল, সিট তো সবার, বসতে কি পাবো না? শুভজিতের ইচ্ছা করে লোকটাকে ভালো মন্দ কিছু কথা শোনাতে, কিন্তু কেমন একটা ঘেন্না লাগে ওর। বিরক্ত হয়েই সে উঠে যায়। আর মনের ভিতরেও কেমন যেন একটা খচখচে ভাব ঢুকে গেছে।
আগের সেই প্রশান্তিটা আর নেই। উঠে ভিড় ঠেলে দরজার সামনে এসে দাঁড়ায় সে। এবার খানিকটা হাওয়ার ঝাপটায় কিছুটা যেন স্বস্তি ফিরে আসে। পাদানিতে পা দিয়েই বসেই পড়ে সে। আগে বসে তো পড়ি, গুলি মারা যাক রেলের নিয়মে। জেনারেলদের জন্য কোনো নিয়ম নেই, যা নিয়ম সবই স্লিপার আর ওই এসি বগিগুলোর জন্য। ট্রেন ছুটতে থাকে নিজের গতিতেই, কিন্তু বারবার উঁকি মেরে তার দেখতে ইচ্ছা করছে সেই লোকটাকে। এরকম বিকট দেখতে মানুষকে সে কোনোদিন কল্পনাতেও ভাবতে পারেনি। সিনেমায় দেখা ভূতের চরিত্র এর থেকে সুশ্রী হয়। আর ওই গন্ধটা, বাবা, আষ্টে আর পুরা গন্ধের মিশেল যেন। নাক থেকে কিছুতেই যাচ্ছে না, সেটা যেন লেগে গেছে একেবারে। ছি! বাইরে মুখটা বের করে অনেকটা মুক্ত বাতাস ভরে নিতে চায় সে, কিন্তু তাও যাচ্ছে না সেই গন্ধটা। একটা অসম্ভব বিরক্তি চেপে বসেছে মনে। আধ ঘন্টা দেরিতে ট্রেন যখন শান্তিনিকেতন পৌঁছয় তখন দুপুর 1টা। এই সময় এই প্রচণ্ড গরমে এখন টুরিস্ট বেশি আসে না বললেই চলে। আর এই লাল মাটির দাবদাহে বাইরে বেরিয়েও যেন কিছু চোখে পড়ছে না। চারপাশে শুধু আগুন জ্বলা রোদ। প্রথমত তো শিমুলতলাটা কোথায় কেউ বলতেই পারল না। অনেক জিজ্ঞেস করার পর একটা শুকনো মতো সাঁওতাল লোক মাতাল চোখে খানিকক্ষণ আপাতমস্তক দেখে নিয়ে বলল, বাবুর কি দিনে দুপুরে লেসা হলো নাকি গো? শিমুলতলা বলে এদিকে কিছু নাই। এখান থেকে 5 কিলোমিটার দূর গাটালচাপা হল্ট স্টেশন রয়েছে। সেখান থেকে কড লাইনের ট্রেন রাত 10টায়। সেই ট্রেন ধরে গেলে 2 ঘন্টার মতো লাগে শিমুলতলা। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। কেউ কিছুই বলতে পারছে না। এরকম ভালো ফ্যাসাদের আগে কখনো পড়েনি বাবু। তবে আজ কেমন যেন একটা ভাব হয়েছে ওর মনে। এই প্রথমবার ঘরে ফেরার ইচ্ছে করছে সামনে না এগিয়ে। মনটা কেমন যেন অশান্ত। আরে ধুর ধুর, কি কুক্ষণে যে লোকটার সাথে দেখা হলো ট্রেনে। আচ্ছা, ওই লোকটা নামার সময় গেল কোথায়? দেখতে পেলাম না তো। শান্তিনিকেতনের আগে নেমেছে, অন্য দরজা দিয়ে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এই কাঁঠাল চাপা হলটাই বা কোন দিকে? উফ! একটা দোকানে বসে চা আর বিড়ি খেয়ে দোকানিকেই জিজ্ঞেস করলো শুভজিৎ বেশ জোরের সঙ্গে, আচ্ছা, কাঁঠাল চাপা হলটা কোথায় বলতে পারেন? আর কিভাবে বা যাওয়া যায় ওখানে? ভ্যান পেয়ে যাবেন বাবু, ওই আগের মোড় থেকে। সেটা যাবে কুসুমডিহি পর্যন্ত। তারপর হাঁটতে হবে আপনাকে। সে রাস্তায় লোকজন কম চলে। দেখো কি যাও। শুভজিতের কাছে ঝোলাঝুলি বলতে তেমন কিছুই নেই। এক কাপড়ের খদ্দের। চা দোকানের নড়বড়ে বেঞ্চটা ছেড়ে উঠে কাগজে মোড়া বিড়ির বান্ডিলটা পকেটে পুরে বেরিয়ে পড়ে। শান্তিনিকেতন স্টেশনের বাইরের প্রধান রাস্তা এটা নয়। চায়ের দোকানের পাশ থেকে একটা সরু পায়ে হাঁটা রাস্তা পিছনের একটা মাঠের মধ্যে গিয়ে পড়েছে। সেখানের আল ধরে চলতে চলতে মাঠের ওপারে সারি বাঁধা সোনাঝুরি গাছের সীমানার মধ্যে দিয়ে রাস্তাটা উঠে গেছে একটা লাল মাটির ধুলো ওড়া মেঠো রাস্তায়। সেই রাস্তার বাঁদিক দিয়ে সোজা হেঁটে গেলে বেশ কিছু দূর গিয়ে সেটা 3 মাথায় ভাগ হয়ে গেছে। 3 দিকেই অসম্ভব এবড়ো খেবড়ো, তবে পুরোটাই সোনাঝুরি আর ছাতিমে ছাওয়া। শুভজিৎকে দেখে একটা ভ্যানওয়ালা এগিয়ে আসে। আজ এমন কেন হচ্ছে আমার সাথে? যাকেই দেখতে পাচ্ছি সেই কেমন যেন অদ্ভুত ধরনের। লোকটার পরনে কেমন একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জি, মিশকালো চেহারা, সামনের সারির দাঁতগুলো বুকের পাঁজরের মতো ঠেলে বেরিয়ে এসেছে। গালের দুপাশে চামড়া ঢুকে গেছে। কোটরে বসা চোখ, খ্যানখ্যানে গলা আর পোলিও রোগে ভোগা রোগীদের মতন দুটো পা। পাটো করে তোলা লুঙ্গিটা থেকে যেন
দুটো পা নয়, হাঁটুর উপর পর্যন্ত আলকাতরা করা দুটো হাড় বেরিয়ে রয়েছে। লোকটাও কেমন জানি গায়ে পড়া। বাবু চলেন না, কেউ যায় না এদিকে। সেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি, যদি যেতেন ভালো হতো। মনে মনে একটু হাসি পেল শুভজিতের। এই লোকটা টানতে পারবে তাকে? যদিও চা দোকানি বলেছিল পুরোটা যাবে না ভ্যান, তাও শুভজিৎ বলল, নিয়ে যেতে হবে কিন্তু কাঁঠাল চাপা হল্ট, নাহলে কুসুমডি পর্যন্ত আমি নিজেই হাঁটতে পারবো। যাবো বাবু যাবো, যেখানে বলবেন যাব। লোকটা তৎক্ষণাৎ উত্তর দেয়। মনে একটু শঙ্কা নিয়ে ভ্যানে চেপে বসে শুভজিৎ। ভ্যানটাও কেমন যেন বহু কালের, কাঠেও যেন ঘুণ ধরা, যা থাকে কপালে বলে একটা বিড়ি ধরিয়ে মনের সুখে চেপে বসে সে। হ্যান্ডেলে বাঁধা ছোট ঘন্টি থেকে টুং টুং শব্দ করে ভ্যান চলতে শুরু করে। ওই যে চাকা ঘুরছে, সোনাঝুরির জঙ্গল পেরিয়ে যাচ্ছে, লাল মাটির ধুলো উঠছে। এটাই তো জীবন, এটাই তো বহমান জীবন ধারা। আমার বন্ধু বান্ধবরা আজ অনেকেই হয়তো প্রতিষ্ঠিত, কিছু না কিছু ঠিক করে ফেলেছে, একমাত্র অজ্ঞাতবাসী আমি। তবুও মাটির এই সুদা গন্ধ, সোনাঝুরির মৃদু সুবাস, আর রোদে পোড়া লাল মাটির উষ্ণ শিহরণ, এটাই তো আমার জীবন অমৃত। আজ আমি অজ্ঞাতবাসী অনেকের কাছে, তবে অনেকেই হয়তো আমায় চেনে, আমায় জানে। বাবু আমার নাম লালু, লোকে বলে ওই পেট রোগা লালু। বড্ড রোগা কি না, তবে আমার গায়ে হাতির বল, না দেখলে বিশ্বাস করবেন নি। একটা কথা কই, কল্পনার সুতোটা হয়তো আরো একটু লম্বা হতে পারত, কিন্তু বাঁধ সাধল ভ্যানওয়ালা। আকাশের দিক থেকে চোখ নামিয়ে লালুর দিকে চায় শুভজিৎ। বলো বলো, এখনো ঢের রাস্তা বাকি, তোমার কথা শুনতে শুনতেই যাই বরং। গলার গামছা দিয়ে ঘাম মুছে প্যাডেলে একটা জোরে চাপ দিয়ে পিছন দিকে মুখ ঘুরিয়ে একবার শুভজিৎকে দেখে নেয় লালু, তারপর বলে, আপনি কিসের টানে এসেছেন এখানে? প্রশ্নটা কেমন অদ্ভুত শোনায়। এমন প্রশ্ন এর আগে কেউ করেনি। কি বলবে ভেবে পায় না শুভজিৎ। লোকটা আবার বলে, যা দেখতে বা জানতে চান তা যদি সত্যি সামনে এসে দাঁড়ায়, সইতে পারবেন তো? এবার চমকে ওঠে শুভজিৎ, বলে, লোকটা কি টুকটাক জানে নাকি অন্তর্যামী? আমি যে কিছু বলতে চাই সেটা তুমি জানলে কেমন করে? ওই যে দেখলাম আপনার সাথে কে একজন চলেছে, তার গন্ধ লেগে আছে আপনার সারা গায়ে। সেই গন্ধ শুকেই আমি গিয়েছিলাম আপনার কাছে। এবার রীতিমতো ঘাবড়ে যায় শুভজিৎ। থতমত খেয়ে বলে, যা বলছো স্পষ্ট করেই বলতে পারো, কি বলতে চাও তুমি? আমি বলবোই, ভূত প্রেত তন্ত্র মন্ত্র বড় সোজা জিনিস নয় গো, এ নিয়ে ছেলে খেলা করতে নেই। সাধারণ মানুষের উচিত এর থেকে দূরে থাকা। তো তুমি কি করে জানলে আমি ভূত প্রেত নিয়ে আগ্রহী? ওই যে আপনার ছায়া সঙ্গী হয়ে ঘুরছে, সে পথ দেখিয়ে নিয়ে চলেছে আপনাকে। কি যা তা বলছো তুমি? গাঁজা রাজা টেনেছো নাকি? নাকি ওই দিন দুপুরে আমায় ভয় দেখিয়ে পয়সা কামানোর ফিকির করছো বুজরুকি দিয়ে? আমি কিন্তু তোমার গাল গপ্পে ভেজার লোক নই বলে দিলাম। বাবু, আপনি আমায় ভাড়ার পয়সা না দিলেও কিছু যায় আসে না। মা ভবানী যা দিয়েছেন আমায় 2 হাত ভরে দিয়েছেন। আমায় রূপ দেননি, কিন্তু খাটার ক্ষমতা দিয়েছেন। আমি জন্মে বুজরুকি করিনি, কখনো করিনি। আমার সংসার চালায় ভবানী নিজে। বলে একটা রামপ্রসাদী ধরল লালু। আমায় কি ধন দিবি, তোর কি ধন আছে? কি ধন দিবি, তোর কি ধন আছে? তোর কৃপা দৃষ্টি পাদ পদ্ম
বাঁধা গেছে হরের কাছে ও চরণ উদ্ধারে। কিছুক্ষণ পর সে আবার নিজেই বলতে শুরু করলো। আসলে ওই সংসার করিনি, ও জিনিস আমার ধাতে হয়নি। কিছুদিন গুরু ধরে সাধনা করে এক মাগি চক্করে পতন হয়ে গেল। তার ফল ফললো, রূপ যৌবন সব হারালো। এখনো ওই দেবীর পূজা করি, হ্যাঁ এখনো কিন্তু দেবীর পূজা করি, তাই তার কৃপাতেই চলছে সব। আপনার উপরে যে ছায়া, তাকে আপনি ডেকে নিয়ে চলেছেন নিজেই ঘাড়ে করে। চিন্তা নেই, ফেরার পথে এই স্টেশনের ধারেই আবার দেখা হবে আমার সাথে, তখন বলবেন কেমন? তুমি জানবে কি করে আমি কবে ফিরবো? আমি অনেক কিছুই দেখতে পাই গো, বুঝতে পারি, শুনতে পাই, অনুভবও করতে পারি। সাধনা করলে ইন্দ্রিয় সূক্ষ্ম হয়ে যায়, তখন এই পঞ্চভূতের জেলখানার বাইরে বেরোনোর জন্য ও আকু পাকু করতে থাকে মন। এরপর আর একটাও কথা বলল না লোকটা। শুভজিতের মনটা আরো উদাস হয়ে গেল। লোকটা গন্ধের ব্যাপারটা তো ঠিকই বলেছে। ট্রেনের সেই গন্ধটা এখনো যেন আমার নাকে লেগে রয়েছে। আর ওই লোকটা অনেকক্ষণ পরে সে একটা প্রশ্ন করে লালুর প্রতি। আচ্ছা লালু, মুরকাটটা কি জানো? এ আবার কি জিনিস বাবু? যদি ভুতুরে ব্যাপার হয় তবে তো বাংলার ভূত প্রেত জানি, এসবের নাম তো শুনিনি। তবে আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি শিমুলতলা, ওই রাতের ট্রেন কাঁঠালচাপা হল থেকে। স্পষ্ট দেখলো শুভজিৎ। কথাটা শুনেই লালুর গায়ে যেন শিহরণ খেলে গেল। তার লিকলিকে শরীরে কাঁটা দিয়ে গেল সর্বত্র। সে একটা ঢোক গিলে বলল, বাবু, এ বড় ভয়ানক গ্রাম গো। একমাত্র গোটা দিনে ওই একখানা ট্রেন ওই স্টেশনে মাত্র 20 সেকেন্ডের জন্য দাঁড়ায়। সেখানে কে যে জীবিত আর কে যে মৃত, কে যে তান্ত্রিক আর কে যে পিশাচ চেনার উপায় নেই। সেখানে সবাই একসাথে এক মাটির উপরে মিলেমিশে বসবাস করে। আমাদেরই কোনোদিন সাহস হয়নি, আর আপনি এত দূর থেকে এসে চললেন সেখানে। নিশ্চয়ই গুরু কৃপা আছে। তা খানিক আছে বটে। তবে বলে দি, তেন ধর্মেন ধাতু দম রূপেতি চচ্চতে তদেব রূপং ভগবান বিভারতি প্রভুরাব্য তস্মৈ শিভায় মহাতে সর্বগয়া মহাত্মনে ব্যাপিনে বোম রূপায় পরায় প্রভবে নমঃ। এই শুকনো দেখতে আকাট মূর্খ লালুর মুখে সংস্কৃত শুনে রীতিমতো চমকে ওঠে শুভজিৎ। মনে রাখতে না পারলেও ওই গুহ মন্ত্র একবার যার কানে প্রবেশ করে তার সর্ববিপদ আহরণ করেন স্বয়ং মহাদেব। এটি একটি গোপনীয় মন্ত্র, খুব কম তান্ত্রিকই এর সম্বন্ধে জানে। শিবাচার্যদের কাছে এটি বোম ব্যাপী মন্ত্র নামে পরিচিত, অর্থাৎ যারা জানেন তাদের কাছে। আমিও পেয়েছিলাম এক সিদ্ধ বাবার থেকে, কাউকে বলিনি এতকাল। কেন জানি কে যেন অন্তরে বলল আপনার কানে আজ সেই মন্ত্র দিতে। এভাবেই একে একে ফুরিয়ে যায় আমাদের জীবনের কাজ। না 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 না, আমি বাধা দেবনি আপনাকে। ঈশ্বর আপনাকে রক্ষা করবেন, সঠিক পথ দেখাবেন। বোম ব্যাপিনে বোম রূপায় সর্বব্যাপিনে শিবায় অন্তরায় অনাথায় অনাশ্রিতা ধ্রুব শাশ্বতয়ে নিত্য যোগিনে সর্বপ্রভবে ওম নমঃ শিবায়। টুং টুং করতে করতে লালুর ভ্যান মাটির রাস্তা ছেড়ে একটা ছোট মাঠ মতো ন্যাড়া জমির উপর এসে দাঁড়ায়। কিছুটা দূরেই একটা রংচটা হলদে দেওয়াল। দেওয়ালের গায়ে কালো অক্ষরে লেখা কাঁঠালচাপা হল্ট। দেওয়ালের পাশে
ছোট জেলখানার মতো একটা খুপড়ি, তার সামনে ছাগলের দল জটলা করছে। বোঝা যায় টিকিট কাউন্টার। এ ধরনের স্টেশনে সাধারণত ট্রেন আসার আধ ঘন্টা আগে কেউ একজন এসে টিকিট দিতে শুরু করে, আবার ট্রেন চলে গেলে সেও ঝাঁপ বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমায়। মাটিতে একটা দুটো বাতিল টিকিট পড়ে থাকতে দেখে সে বোঝে এই কাঁঠাল চাপা হল্টে এখনো হলুদ কার্ডবোর্ডের পাঞ্চিং টিকিট চলে। লালুর চোখে উদাস চাহনি। পকেট থেকে একটা নোট বের করে লালুর হাতে গুঁজে দেয় শুভজিৎ। ভ্যান চালানোর আমি মজুরি নিলাম বাবু, কিন্তু বাবার যে সম্পদ আপনাকে দিয়ে গেল তার দান স্বয়ং ভোলেনাথ আপনার থেকে নেবেন। হ্যাঁ, প্রস্তুত থাকবেন, কিন্তু আবার ঠিক দেখা হবে। টুং টুং করতে করতে পিছন ঘুরে ধীরে ধীরে ছাতিম বনের আড়ালে পথের বাঁকে হারিয়ে যায় লালু। লোকটা যেন কেমন, মনে ছাপ রেখে যায়। কিন্তু এরপর শুভজিৎ পড়ল মহা ফ্যাসাদে। সময় কাটানোর মতো কিচ্ছু নেই এখানে। এই বীভৎস গরমে ঘুম হবার না, না হলে এদিকেই কোথাও একটা পড়ে থেকে কিছুটা সময় কাটিয়ে দেওয়া যেত। ছাগলের দল কথা বলতে পারলে নয় ওদের সাথে দুদণ্ড আলাপ করা যেত। একটা মস্ত নির্বাসনের মতো মনে হচ্ছে যেন হঠাৎ করে। আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো গ্রাম নেই, একটা মস্ত শূন্যতা। তবে মনের ভিতরে যে একটা ভয়ের শিহরণ গেঁথে গিয়েছে টের পায় শুভজিৎ। এই লালু যেন মনের গভীরে বহুকাল ধরে সুপ্ত অজানা সেই আদিম ভয়ের উপরে শিলমোহর লাগিয়ে দিয়ে গেল। টিকিট ঘরের পাশ দিয়ে নিছক উৎসাহ বশেই স্টেশনের ভিতর প্রবেশ করল। স্টেশন বলতে যদিও কিছুই নেই, একটা সুরকি ফেলা উঁচু জমি, আর পাশ দিয়ে পড়ে থাকা একজোড়া ক্লান্ত রেল লাইন। ওদিকের প্ল্যাটফর্মের মধ্যেই পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি কৃষ্ণচূড়া এবং একটি রাধাচূড়া গাছ। আকাশে তাই রঙের মেলা, মাটিতেও ছড়িয়ে রয়েছে অসংখ্য। একটা লোক যেন হেঁটে আসছে দূর থেকে। অন্তত একটা জীবন্ত মানুষকে আসতে দেখে কিছুটা ভরসা পায় শুভজিৎ। ব্যাপারটা ঠিক মরুভূমির বুকে জলের আসার মতো। লোকটা বৃদ্ধ। সামনে এগিয়ে এসে চোখের সামনে হাত উঁচু করে আপাদমস্তক ভালো করে দেখে নেয় ওকে, তারপর বলে, ও শহরের বাবু, কোথায় চললে গো? হাঁফ ছেড়ে বাঁচেও। অন্তত রাত 10টা পর্যন্ত প্রায় 6 ঘন্টা দীর্ঘ সময়ের মধ্যে কিছুটা সময় যদি এই বৃদ্ধ সঙ্গ দেয় তাতেও মঙ্গল। যাব শিমুলতলা, রাতে ট্রেন। আজকাল সে পথে কেউ যায় না গো। তা বেশ বেশ, যাচ্ছ যাও, ঘুরে এসো। তা আপনার ঘর কোথায়? তাড়াতাড়ি প্রশ্নটা করে ফেলে শুভজিৎ। কথা শেষ করতে দেয় না সে। বুড়োকে যতক্ষণ ধরে রাখা যায় ততই মঙ্গল। আমি তো বাবা সব জায়গাতেই থাকি। তবে এখানে একটু থেকে যান। কেন, সময় কাটছে না? আমারও কাটতো না। আচ্ছা, তুমি তাস খেলতে পারো? হ্যাঁ, পারি। তবে এসো, দুহাত খেলা যাক, কি বলো? শুভজিৎ বুঝতে পারে এই হাঁটু পর্যন্ত কাপড় তোলা কালো মতো কুঁজো বুড়োর হাত নির্ঘাত খুব ভালো, আর জেতার নেশাতেই সে আহ্বান জানাচ্ছে। হারতে লজ্জা নেই ওর, রাজিও হয়ে যায়। কয়েকটা হাত ভালোই চলে। হঠাৎ কেমন চমকে ওঠে বৃদ্ধ। পরপর 3 হাত বাজি মেরেছে বুড়ো, কিন্তু হঠাৎ করেই তাস ফেলে সে একেবারে চিৎকার করে ওঠে। না বাবু, তোমার লক্ষণ ভালো নয়, তুমি দূরেই থাকো।
আমি চললুম। কি সব জিনিস সঙ্গে নিয়ে ঘোরো বাপু তুমি। বলেই এতক্ষণের সেই ক্ষীণকায় বুড়ো হনহন করে হেঁটে চলে যায়। অবাক হয়ে চেয়ে থাকে শুভজিৎ ওর চলে যাওয়ার দিকে। কি অদ্ভুত দিন রে বাবা! এর ঘণ্টা দেড়েক পরেই অবশ্য সন্ধ্যা নামে, ঝিঝি ডাকে, জোনাকি জলে, আর বুকের ভিতর এক শীতলতা নিয়ে একদম একা শুভজিৎ বসে থাকে সেই নির্জন অন্ধকার প্ল্যাটফর্মে। একটা মেঠো ইঁদুর চললেও যেন মনে হচ্ছে যাই হোক একটা জীবন্ত কিছু আছে আশেপাশে। একটা সময়ের পর সবকিছুই অভ্যাস হয়ে ওঠে। তেমনি এই অন্ধকার আর অপেক্ষা যখন এক নির্মম অভ্যাস হয়ে উঠেছে ওর কাছে, তখনই হঠাৎ দূরে দুলে ওঠে হ্যারিকেনের আলো। বাম দিকে সিগন্যাল পোস্টে দপ করে জ্বলে ওঠে লাল বাতি। আলো লক্ষ্য করে এগিয়ে যায় শুভজিৎ। যদিও সেই আলোকবৃত্ত ছাড়া আর কিছুই চোখে পড়ে না ওর। পকেট থেকে একটা 10 টাকার নোট সে শুধু এগিয়ে দেয়। আলোর ওপাশ থেকে একটা ঠান্ডা হাত এগিয়ে এসে টিকিট দিয়ে দেয় ওর হাতে। স্পর্শটা এতই শীতল যে অজান্তে বরফ ছোঁয়ার মতো মনে হয়। শিউরে ওঠেও। অভিজ্ঞ লোকটা যেন জানে আর কেউ আসবে না আজ। সে তখনই হ্যারিকেন দুলিয়ে চলে যায় নিঃশব্দে। অদ্ভুত, লোকটার কি পকেটেই রাখা ছিল টিকিট? আরো কিছুক্ষণ পর লাল বাতি সবুজ হয়। প্রচন্ড আলোয় চোখ ঝলসে একটা ট্রেন এসে দাঁড়ায় প্ল্যাটফর্মে। দুটো মাত্র ছায়ার মতো সাঁওতাল লোক নামে। ঝটপট ট্রেনে উঠে পড়ে শুভজিৎ, আর সঙ্গে সঙ্গে ট্রেনটাও পড়িমড়ি করে হুইসেল বাজিয়ে ছুটতে শুরু করে। কিসের যেন একটা রহস্য গ্রাস করেছে সবটাতেই। শুভজিৎ যে কামরাটায় উঠেছে, লম্বা কামরায় মাত্র দুটো বুড়ি ছাড়া আর একটাও যাত্রী নেই। মনটা কেমন উসখুস করছে ওর। জানলার ধারে বসেও শান্তি নেই যেন। হঠাৎ একটা অদ্ভুত ভাবনা শুরু হলো ওর মনে। ভাবনার উৎস কোথায় জানা নেই। মানুষের মগজের ভিতর এমনই অসংখ্য অযৌক্তিক ভাবনার মতো হলেও হতে পারত এই ভাবনা। কিন্তু ভাবনাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কামরার আলো গেল নিভে। তাই দৃঢ় প্রত্যয়ে একটা ভয় চেপে বসল মনে। কি একেবারে ফাঁকা কামরা, অন্ধকারে কোথায় হারিয়ে গেল সেই বৃদ্ধা সঙ্গিনী? কি জানি। আচ্ছা, ট্রেনটা কি বড্ড জোরে ছুটছে না? না না না, এটা তো কোনো এক্সপ্রেস নয়, সাধারণ লোকাল ট্রেন। একটা লোকাল ট্রেন সাধারণত এত জোরে তো ছুটতে পারে না। যেন হাওয়ার বেগে উড়ে চলেছে মনে হচ্ছে। কত স্পিড! পকেট থেকে মোবাইলটা বের করতেও যেন হাত আড়ষ্ট হয়ে আসছে। আর তাছাড়া হল্টে বসে থাকার সময়ই সে দেখেছিল চার্জ ডাউন। এতক্ষণে নিশ্চয়ই সুইচ অফ হয়েছে। হঠাৎ একটা স্পষ্ট ধ্বনি কানে এসে লাগলো তার। কে যেন কখনো কানের খুব কাছে, আবার দূরে, আবার কাছে এসে এই গোটা কম্পার্টমেন্টটা জুড়ে একটা দুর্বোধ্য মন্ত্র পাঠ করে চলেছে। তার মধ্যে কয়েকটা শব্দ বারবার তার কানে ভেসে আসছে। কি গম্ভীর সেই দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ, হাড় পর্যন্ত শিহরণে কাঁপিয়ে দিয়ে যায়। আচ্ছা, চলন্ত ট্রেনের ভিতর ইলেকট্রিসিটি বন্ধ হলেও তা কয়েক সেকেন্ড অথবা
মিনিটের জন্য। এত সময় ধরে কখনো কি ট্রেনের ভিতর লাইন অফ থাকে? অথচ ট্রেনটা যতক্ষণ ছুটছে একটাও স্টেশন পড়ল না চোখে। গ্যালোপিং হলেও তো স্টেশন দেখা যেত। কোন দুর্বোধ্য অজানা পথের যাত্রী করে নিয়ে চলেছে এই ট্রেন কে জানে। হঠাৎ ঘাড়ের উপর একটা জান্তব নিঃশ্বাস পড়ল। সচকিত হয়ে উঠলেও ঘাড় ঘোরাতে পারল না শুভজিৎ। মানুষের নিঃশ্বাস কি এত তীব্র হতে পারে? আর সেই গন্ধটা আবার ফিরে এসেছে, সেই বোটকা গন্ধ। একটা অজানা জঙ্গলি পশু যেন ওর ঘাড়ের কাছে এসে শুঁকে শুঁকে দেখছে তার শিকারকে, পরখ করছে থাবা বসানোর আগে। এবার একেবারে সেই উষ্ণ পাশবিক নিঃশ্বাসের মধ্যে থেকেই কয়েকটা শব্দ হ্যাঁস করে বেরিয়ে এলো পাশবিক স্বরে। হঠাৎ ট্রেনটা ব্রেক কষল, লাইটও ফিরে এলো হুট করে, গন্ধ মিলিয়ে গেল। বাইরে একটা স্তিমিত আলো চোখে পড়ল শুভজিতের। হাত পাওর অবশ, বুকের ওঠা নামাও দ্রুত। তবে কি সে স্বপ্ন দেখল নাকি? এই গরমের মধ্যে কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে বটে, আর তাতেই কি অবচেতন মন সব মিলিয়ে মিশিয়ে জট পাকিয়ে খিচুড়ি বানিয়ে গড়ে তুলেছে এই অদ্ভুতুরে ভৌতিক অভিজ্ঞতা। কত তো মানসিক রোগী হয় যারা বাস্তব ভুলে মস্তিষ্কের গড়ে দেওয়া মিথ্যে পরাবাস্তব দুনিয়ায় বাঁচে। তবে কি তেমনই কোনো জটিল ব্যাধির শিকার হলো শুভজিৎ? গা ঝাড়া দিয়ে উঠতে গিয়ে দেখল পাটা ভারী হয়ে গেছে। তবু কোনো মতে ভারী পা আর ভারী শরীরটাকে টেনে তুলে নেমে পড়ল সে ট্রেন থেকে। লণ্ঠনটা যেখানে জ্বলছিল সেখান থেকে কে একজন যেন ভাঙা ভাঙা গলায় বলে উঠল, শিমুলতলায় এসেছেন বাবু। স্টেশনে থাকা নিয়ম নাই, ওই পূর্ব দিকে হাঁটতে থাকুন। হাঁটতে হবে এখানে, তবেই পাওয়া যাবে উদ্দেশ্যের চাবিকাঠি। ট্রেনটা বেরিয়ে গেল পিছন দিয়ে হুশ করে। হঠাৎ ওই বুড়ি দুটোর কথা মনে পড়ায় পিছন ফিরেও কিছু দেখতে পেল না সে, কারণ ট্রেন তখন চলমান, আর এদিকের লণ্ঠনওয়ালাও উধাও হয়েছে কোথায় যেন। অগত্যা আন্দাজ মতো মাটির উঁচু ঢিবির উপরের প্ল্যাটফর্মটা থেকে ওদিকের ঢালবে নেমে চলতে শুরু করল শুভজিৎ। ওকে ছাড়া আর একটাও লোক নামেনি এখানে। ঢাল পেরিয়ে ঘুটঘুটে অন্ধকার রাস্তা। এই ভ্যাপসা গরমেও কেমন যেন শীত লাগে ওর। আসলে এই শীতল অনুভূতিটা ওর ভিতরে গেঁথে গেছে, রক্তে শিহরণ বইছে ওর। মাঝে মাঝে সোনাঝুরি দলের ফুরফুরে বাতাসও মনে হচ্ছে কোনো অশরীরীর শীতল স্পর্শ। কোনো প্রেতাত্মা যেন আলতো করে হাত বুলিয়ে যাচ্ছে শরীরে। বাস্তবিক দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চলা যাকে বলে, ঠিক সেভাবেই পথ চলছিল আন্দাজে শুভজিৎ। এবড়ো খেবড়ো মাটির রাস্তায় হোঁচট খেয়ে খেয়ে পথ চলা। মাঝে একবার বিড়ি ধরিয়েছিল বটে, তবে সেটা নিভতেই সেই বৈচিত্র্যহীন অন্ধকার আর নিরবিচ্ছিন্ন ঝিঝির ডাক। মাঝে মাঝে সোনাঝুরি আর ঝাউয়ের মাথায় হাওয়া বেঁধে শনশন শব্দ। এক সময়
হঠাৎই মনে হলো ওর একদম সামনে যেন দুটো লোক দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে পথ চলতে চলতে দৃষ্টির অনেকটা অভ্যাস হয়ে যায়। কিছুটা এগোতেই ওর মনে হলো সত্যি দুটো লোক, আর সঙ্গে সঙ্গেই লালুর বলা কথাগুলো ওর মাথায় খেলে গেল। শিমুলতলায় যে কে জীবিত আর কে মৃত, কে যে তান্ত্রিক আর কে যে পিশাচ চেনা যায় না। সেখানে সবাই একসাথে এক মাটির উপরে মিলেমিশে বসবাস করে। আমাদেরই কোনোদিন সাহস হয়নি, আর আপনি এত দূর থেকে এসে চললেন সেখানে। যাই হোক, ভাগ্যে মৃত্যু ছাড়া তো আর বেশি কিছু লেখা থাকতে পারে না। আর মরণকে যদি সে সাথ করেই আহ্বান করেছে, এখন পিছু ফেরার রাস্তা নেই। বরং সাহসের সঙ্গে সামনে এগিয়ে চলাই ভালো। এগিয়েই যাচ্ছিল সে। লোক দুটোর মধ্যে একজন জিজ্ঞেস করল, কে যায় এত রাতে এই পথে? জীবিত মানুষ। যাক, বাঁচা গেছে। ইয়ে মানে আমি তো বুঝলাম, কিন্তু তুমি চললে কোথায়? কি জন্য এখানে এসেছো? অজানা কেউ তো আসে না এখানে। কিছু না ভেবেই ওর মুখ থেকে বেরিয়ে যায়, মুরকাট্টা। শহরের বাবুর কি মাথা খারাপ হয়েছে? কেন? ও বড় বিষম জিনিস। ঠিক আছে, যান। ওই যে দূরে কুটির দেখা যাচ্ছে, ওখানে। এবার ভালো করে দেখে শুভজিৎ বুঝল, বহু দূরে অন্ধকারে মিটমিট করে একটা হলুদ আলো জ্বলছে। ওদিকে দৃষ্টি নিক্ষেপ করে এগোতে লাগলো এবার সে। রাতে দূরে দূরে শিয়ালের দল প্রহর ঘোষণা করেছে। কুটিরের দরজায় যখন সে পৌঁছেছে, ততক্ষণে আন্দাজ রাত আরো 1 ঘন্টা বেড়ে গেছে। কুটিরটা বাঁশ আর মাটির, মাথায় খড়ের চাল, এদিকের ধাঁচে। দুপাল্লার কাঠের দরজাটা থেকে আগুনের হলদেটে আভা ছিটকে এসে পড়েছে উঠানে। ভিতরে একটা অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ, যার মধ্যে কয়েকটা শব্দের সঙ্গে তার পরিচয় হয়েছে এর আগেই। মাঝে আরো কত দুর্বোধ্য শব্দরাশি। হঠাৎ করে ভিতরের আগুনটা যেন দপ করে জ্বলে উঠল। দরজার বাইরের আভাটাও এক মুহূর্তে বেড়ে উঠল। কি অদ্ভুত সেই মন্ত্র, সেই গলা! মুহূর্তে এক ঝটকায় খুলে গেল দরজা। সেই বিকট গন্ধটা ঝাপটা মারল ওর নাকে। আর ভিতর থেকে এসে উদয় হলো ওর সামনে ট্রেনে দেখা সেই শয়তান লোকটা। খুব মোটা, অর্ধ উলঙ্গ, মিশকালো, ড্যাবরা ড্যাবরা কোঠর থেকে ঠেলে বেরিয়ে আসা লাল লাল দুটো চোখ, শরীরে বিকট গন্ধ, আর মুখের ভিতর বড় বড় হলদে কষ পড়া দাঁত। লোকটা একেবারে ঝাঁপিয়ে পড়ে ওর উপর, যেমন ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর হিংস্র বন্য জন্তু। তারপর হিড়হিড় করে টেনে নিয়ে যায় ভিতরে। চিৎকার করেও কোনো লাভ হয় না। তারপর টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ওকে ঘরের এক কোণে। ঘরের ভিতরটাও বিকট ভয়ঙ্কর। মাঝারি মাপের ঘর, মাটির তকতকে নিকানো দেওয়াল আর মেঝে। মেঝের ঠিক মাঝখানে
বড় করে বেদি বানিয়ে তাতে হোম জ্বলছে। তাতেই বিকট পুতিগন্ধ ছড়িয়েছে চারপাশে, আর সঙ্গে মিশে রয়েছে সেই গা গুলানো অসহ্য গন্ধটা। মুখের উপর লোকটার লাল লাল চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে, আর ঠিক তার পিছনের দেওয়ালে এক অদ্ভুত চিত্র আঁকা। এমন ভয়ানক চিত্র সে এর আগে কখনো দেখেনি। সেদিকের দেওয়ালটা লাল রং করা, তার উপর কুচকুচে কালো রঙে একটা বিকট ছবি আঁকা, যার মুন্ডু নেই। দেহটা বিশাল, ঠিক এই লোকটার মতো, কিন্তু সেটার মুন্ডুহীন ধরের বুকের মধ্যে ইয়া বড় বড় দুটো জ্বলন্ত লাল চোখ। দুই হাতের মধ্যে এক হাতে ধরা হলদে বড় বড় দাঁত বের করা তার কাটা মুন্ডুটা। গোদের মতো দুটো পায়ে অজস্র খোবলা খোবলা দাগ। সেই ভয়ানক দর্শন ছবিটার পিছনে নেপালি ভাষায় লেখা কয়েকটা শব্দ। শুভজিতের কয়েকজন নেপালি বন্ধু ছিল কলেজে, তাদের সূত্রেই নেপালি অক্ষর জ্ঞানটা হয়েছিল। তাতেই সে বুঝল সে নেপালি অক্ষরগুলো একসাথে জুড়লে দাঁড়ায় মূর্খটা। কিন্তু এই লোকটাকে ট্রেনেই বা সে কিভাবে এসেছিল? কি চায় সে? ট্রেনে তো শান্তিনিকেতনে নামেনি, তাহলে এখানে পৌঁছালো কি করে সে এত তাড়াতাড়ি? তাহলে কি এখানে আসার অন্য কোন উপায় আছে? চাই কি লোকটা? দেখতে চাও মূর্খটা? তার জন্য তো বলিদান দিতে হয়। বলেই একটা শক্ত কাছি দিয়ে ওর হাত পা শক্ত করে বেঁধে ফেলতে লাগলো। শুভজিৎ প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। তোমাকে আমি জবাই করব না। তুমি যে তার দর্শন করতে এসেছো, সে নিজে ডেকে নিয়ে এসেছে তোমাকে। তোমার শরীর থেকে সে স্বয়ং রক্ত চুষে খাবে। তবে এখন দেরি আছে। দিন দুয়েক আরাধনা করে আমি তাকে চাকাবো। ততদিন বহাল তবিয়তে থাকবে তুমি। শুধু যাতে পালিয়ে যেতে না পারো, তার জন্য এই বাঁধন। তুমি কে? হাঁপিয়ে হাঁপিয়ে প্রশ্ন করল শুভজিৎ। সকালে লোকটাকে যখন দেখেছিল, তার শরীর ছিল অর্ধ উলঙ্গ ধুলো মাখা। এখন সে শরীরে মেরুন রঙের লুঙ্গি আর হলুদ চাদর। চাদরটা গুছিয়ে নিয়ে সে বলল, নেপালের বিখ্যাত নারায়ণ পরিবারের কুলপুরোহিত ছিলেন আমার বাবা। তিনি ছিলেন তন্ত্র সাধক। বারবার বলেছিলেন ওই পরিবারের উপর কুপিত মূর্খাট্টা। আধুনিক বংশধর সে কথা মানল না। এক রাতে মূর্খাট্টা স্বয়ং এসে জ্যান্ত জবাই করলো সবাইকে। কিন্তু পুলিশে ভাবলো ওটা নাকি এই বাবার কাজ। বাবাকে থানায় ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলালো। কিন্তু অদ্ভুত ভাবে সেই রাতেই জজ, তদন্ত অফিসার, উকিল, এমনকি জল্লাদেরও মৃত্যু হয় গলা কেটে। কিভাবে যে হলো সেই রহস্যের সমাধান আজও হয়। আমি সেই বাপের বেটা, বাবার আরাধ্য দেবের সেবা করে সিদ্ধি পেয়েছি, কিন্তু বহুদিন নৈবেদ্য চড়াতে পারিনি। রাজ নৈবেদ্য নিজে চলে এসেছে। কি করে বুঝলে যে আমি আসবো? সবই ওই বলে দেয়। আজ সকালে বসলাম পুজোয়, আদেশ হলো চলে যা কলকাতা স্টেশনে, নৈবেদ্য আসছে। ব্যাস, চোখ বুঝলাম, শরীর আমার পড়ে রইল। এখানে পৌঁছে গেলাম তোমার কাছে। একটু দেখেই যে ভয় পেয়ে গিয়েছিলে। ভয়। এরপর শুরু হলো তার উৎকট সাধনা। হাত পা বাঁধা শুভজিৎ পড়ে রইল হোমের পাশে। হোমে নানান নাম না জানা বিচিত্র সব বস্তুর আহুতি পড়তে লাগলো, আর সঙ্গে সঙ্গে সেই গুরুগম্ভীর অদ্ভুত পৈশাচিক স্বরে চলতে লাগলো,
মন্ত্রোচ্চারণ। শ্রীমঙ্গং করিং করিং রম মানে বায় মানে বায়। তারপর সেই জ্বলন্ত বেদির ভিতর থেকে একটা কাঠ কয়লা একেবারে খালি হাতে তুলে নিয়ে নিজের আসন এবং হোমের মধ্যের ফাঁকা জায়গাটুকুতে এক বিশেষ যন্ত্র মাখতে শুরু করল সাধক। যে যন্ত্র হিন্দু শ্রীবিদ্যায় শ্রীযন্ত্রের মতো দেখতে হলেও আদতে তা নয়। 11টি পরস্পর সংযুক্ত ত্রিভুজ দিয়ে গঠিত একটা বিশেষ আকৃতি, যার ত্রিভুজগুলো সংযুক্ত হয়েছে মধ্যের একটি কেন্দ্রে এবং সম্পূর্ণটাকে কেন্দ্র করে গঠিত পরপর 3টি বলয়। শ্রীচক্রকে সর্বআশ পরিপূরক নবচক্র বলা হলেও এই 11টি স্তরের চক্রটির কেন্দ্রে অধিষ্ঠিত স্বয়ং শয়তান মূর্কাট্টা। মধ্যে আঁকা তার ইয়া বড় বড় চোখ দুটি তার প্রমাণ। শুভজিৎ এসব দেখে মনে মনে একটাই কথা ভাবছিল, কেন সে ভূত দর্শনের অভিলাষ করেছিল। সত্যি সবকিছু জীবনে জেনে বা বুঝে নিতে নেই। নিজের এখতিয়ারের বাইরে সবকিছু জানতে বা বুঝতে চাওয়া অপরাধ, যার ফল মাত্র 2 দিনে আগত নিশ্চিত মৃত্যু। মনটা কেমন উদাস হয়ে গেল ওর। তাহলে ফেরার পথে আর লালুর সাথে দেখা হবে না, আর বাড়িতে মা, বন্ধু বান্ধব। এই বিপদে চরম শত্রুও আপন মনে হয়। চরম শত্রুর মুখখানা শেষবারের মতো দেখতে মন চায়। সে চেয়েছিল ভুতুড়ে অভিজ্ঞতার কথা সে ফলাও করে লোকের কাছে জাহির করবে, কিন্তু যে অভিজ্ঞতার পর সে নিজেই বেঁচে থাকবে না, সেই অভিজ্ঞতায় লাভ কি? এইসব 7-5 ভাবতে ভাবতেই সাধক বলল, আমি ট্রেন থেকেই তোকে আমার মায়া জালে বেঁধে ফেলেছি। তোর এক একটা পদক্ষেপ আমি টের পেয়েছি। তোর পেছনে ছায়া মূর্তির মতো আর কেউ ছিল না, ছিল আমি আমি আমি। একবার লাইব্রেরি থেকে কৌতূহলের বশেই একটা অদ্ভুত বই নিয়ে পড়েছিল শুভজিৎ। শ্যারিয়েটস অফ দ্য গডস, ড্যানিকেন সাহেবের লেখা। তার মতে প্রাচীনকালে মহাকাশচারী বা বহির্জাগতিক প্রাণীরা পৃথিবীতে এসে মানুষের সভ্যতা গড়েছিল এবং ধর্মের জন্ম দিয়েছিল। যদি তাই হয়, তবে এই অপদেব মূর্কাট্টার বাস কোন গ্রহে কে জানে, আর এই লোকটাই বা কোথা থেকে এসেছে। ধীরে ধীরে যখন বাইরে একটা দুটো পাখি ডাকা শুরু হলো, একটা চামড় জাতীয় জিনিস এনে আগুন ছুঁয়ে কি সব যেন মন্ত্র মনে মনে পড়ে কপালে ছুঁয়ে দিল ওর। আর সাথে সাথেই ঘুমের কোলে ঢলে পড়ল শুভজিৎ, একেবারে সম্মোহিতের মতো। কিছুই আর খেয়াল নেই ওর। ঘুমের মধ্যে কি ঘোরের মধ্যে আছে খেয়াল নেই শুভজিতের। কে যেন একটা খুব পরিচিত এসে সামনে দাঁড়ায়। একটি মেয়ে। শুভজিৎ দেখে আর অবাক হয়। ওর শরীরের প্রতিটা রোমকূপ বিদ্রোহ করে ওঠে। উত্তেজনায় শরীরটা কেমন করতে থাকে। কিন্তু মেয়েটি একা নয়, একটি ছেলেও এসে দাঁড়িয়েছে ওর সাথে। কলেজ জীবনের শুরু, 1ম বর্ষ। তিতলি নামের মেয়েটা ওদের সাথেই পড়ত। তখন শুভজিৎ ভবঘুরে, আর মেয়েটা ছিল একেবারে যাকে বলে পার্কেশনিস্ট। তাতে ওর সাথে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। কলেজ ক্যান্টিন, সস্তা রেস্টুরেন্ট, সিঙ্গারার আড্ডা, মানুষের মন
এমনই বৈচিত্র্যময়, মনে প্রাণে ভবঘুরে হলেও একটা সূক্ষ্ম সুখের টান সংসারের মায়া দিয়ে যেন বেঁধে ফেলতে চাইছিল শুভজিৎকে। তেমনই এক দিনে প্রখর রোদে যখন কলেজের বাইরে অবাক হয়ে দেখে ও গাছটার কথা সত্যি ওর মনে ছিল না, কিন্তু নিজের জীবননাট্য নিজেরই চোখের সামনে অভিনীত হতে দেখে স্পষ্ট ও অনুভব করে সেদিনও গাছটায় এমনই টকটকে লালে লাল ফুল ভরেছিল। কাঁটায় ভরা গাছটায় লাল লাল ফুল, শিমুল গাছ। কলেজের বাইরের শিমুল গাছটার নিচে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা রোদে জলে পুড়ে অপেক্ষা করেছিল সে। তারপর তিতলি সৃষ্টিক নামের একটা ছেলের বাইকে চড়ে এসে দাঁড়ায়। জ্বলন্ত ভর দুপুরের মতোই উত্তাপ ও অনুভব করেছিল তখন শিরায় শিরায়। রক্তে তখন প্রখর বৈশাখের প্রচণ্ড দাবদাহ। তিতলি পরিচয় করিয়ে দিয়ে বলে, সৃষ্টিক আমার বয়ফ্রেন্ড, ব্যাস। তারপর থেকেই তিতলির সাথে ওর সম্পর্ক শেষ। বহুবার চেয়েও মেয়েটা আর ওর কাছে আসতে পারেনি। তিতলির দিক থেকে বন্ধুত্বটা রাখার বহু প্রচেষ্টা থাকলেও শুভজিৎ গা করেনি। এর কিছুদিন পর কলেজ উত্তাল হয়ে ওঠে। একদিন দুপুরের ক্লাসের মধ্যেই খবর আসে সৃষ্টিক নাকি ট্রেনে কাটা পড়েছে, বালিগঞ্জ আর পার্ক সার্কাসের মধ্যে একটা জায়গায়। সবাই যতক্ষণে ছুটে গিয়েছিল ততক্ষণে রেল কোম্পানি দেহ প্যাক করে পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে তিতলিও কেমন খাপছাড়া গোছের হয়ে যায়। কলেজটাও শেষ করে না। সবাই জানে শুভজিৎ ঘটনার আগের দিন থেকেই বেপাত্তা। সে ফিরে আসে পাক্কা 15 দিন পর। সবাই জানত ওর খামখেয়ালি এদিক ওদিক পালানো স্বভাব। কলেজে এসে খবরটা শুনেও যে বিশেষ ভেঙে পড়েছিল শুভজিৎ এমনটা নয়। এরপর জীবন আবার চলতে থাকে। স্থিতু হয়ে শান্ত জলে ঢিল ছুঁড়ে ছুঁড়ে আলাপচারিতা করতে করতে জীবন কাটানোর আশা ছেড়ে সে আবারও পথকেই ঘর মেনে নেয়। এরপর তিতলিও ধীরে ধীরে কলেজ থেকে হারিয়ে যেন জীবন থেকেই হারিয়ে যায় সবাই। জীবনের উদ্দাম তরঙ্গে ভাসতে ভাসতে এক সময় আর মনেই থাকে না কারোর তিতলি আর সৃষ্টিকের নাম। আজ এত বছর পর হঠাৎ ওরা এসে দাঁড়িয়েছে সামনে। দড়ি দিয়ে হাত পা বাঁধা, তবু প্রচুর চেষ্টা করতে থাকে ও। ছটফট করতে থাকে যাতে বাঁধনগুলো খুলে যায়। হঠাৎ একেবারে শিউরে ওঠেও। চোখের সামনে ওদের দুজনের কেমন রূপ বদল হচ্ছে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, না। সুন্দর ফর্সা দেখতে সৃষ্টিকের জিভটা মুখ থেকে বেরিয়ে সাপের মতো ঝুলে পড়ছে একপাশে। চোখ দুটো উল্টে যাচ্ছে। চোখের সামনে গলা আর ধরের সংযোগ থেকে কেউ যেন ছুরি চালিয়ে দিয়েছে এমন ভাবে চুইয়ে চুইয়ে কালচে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। এরই মধ্যে সৃষ্টিক হাসছে, দাঁত বের করে হাসছে, ওর দিকে তাকিয়ে হাসছে। উফ, কি ভয়ানক সেই হাসি! হাসছে তিতলি, তপ্ত কাঞ্চনের মতো গায়ের রং তিতলির। দেখতে দেখতে সেই সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো ফর্সা মুখখানা কালশিটে হয়ে উঠল। জিভ তার ঠেলে বেরিয়ে এসেছে, গলা ভেঙে একপাশে ঝুলছে, আর গলায় চেপে বসা একটা ওড়নার ফাঁস। এই ওড়নাটাই তো একবার অনেক কষ্টে মামার পয়সা চুরি করে কিনে দিয়েছিল শুভজিৎ। উফ,
আর যেন দেখা যায় না। তবে হাসছে তিতলিও। উফ, কি শীতল, কি ভয়ানক সেই হাসি, যেন শরীরের হাড় পর্যন্ত ঠান্ডা করে দেয় একেবারে। হঠাৎ ওর চোখ খুলে যায়। একটা আর্তনাদ চিরে বেরিয়ে আসতে চায় কণ্ঠ থেকে, কিন্তু কিছুক্ষণের যেন ধাঁধা লাগে। কোথায় সে? কি যেন এক ভয়ানক বিভ্রম গ্রাস করেছে ওকে। সব কিছু মিথ্যে হয়ে গেছে, সব সত্যি মিথ্যা, বাস্তব পরাবাস্তব। ধাঁধা লাগা চোখে খানিকক্ষণ এদিক ওদিক চেয়ে তারপর মনে পড়ে ও এখন হাত পা বাঁধা অবস্থায় পড়ে মৃত্যুর অপেক্ষা করছে, যেন কেউ খোঁয়ারে ছাগল বেঁধে রেখেছে বলি দেবে বলে। সেই বিকট লোকটা তখন ঘরে নেই, দরজা বাইরে থেকে বন্ধ, ঘরটা অন্ধকার। তবে খড়ের চাল বলে বিশেষ গরম নয়। একটা ভয়ানক ক্লান্তি গ্রাস করে ফেলতে চাইছে ওকে। চোখটা বুজে আসে আবারও। চোখ খোলে একেবারে বিকট ধোঁয়ার গন্ধে। সমস্ত ঘরটা তখন ধোঁয়ার জালে অন্ধকার। আবারও জ্বালানো হয়েছে হোম, আবারও এক রাত্রি আগত প্রায়। তবে আজ সেই ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে হোম কুণ্ডুলির ভিতর থেকে বেরিয়ে ঢুকে যাচ্ছে গত রাতে বানানো ওই ত্রিভুজ গোলকটার ভিতরে। আর সেই ত্রিভুজ গোলকটা যেন ধীরে ধীরে প্রাণ পাচ্ছে, সচল হয়ে উঠছে। কিন্তু সত্যি কি সচল হয়ে উঠছে, নাকি শুভজিতের চোখের বা মনের ভ্রম? দুদিন প্রায় কিছুই খাওয়া দাওয়া হয়নি। মাথার ভিতরটা কেমন হালকা লাগছে। প্রচন্ড ক্ষুধা পেলে এমনটা হয়। তখন ক্ষুধার কষ্টের চেয়ে বেশি প্রবল হয়ে ওঠে অন্য কষ্টগুলো। একটা হাঁপ ধরা কষ্ট অনুভূত হচ্ছে। গোটা দুনিয়াটা যেন ঘুরছে বাই বাই করে। হঠাৎ আবারও দপ করে জ্বলে উঠল অগ্নিকুণ্ড। এভাবে মাঝে মাঝে নিভে যায়, আবার মাঝে মাঝে দাউ দাউ করে জ্বলে ওঠে। এভাবেই চলতে থাকে। তখন কত রাত খেয়াল নেই। লোকটা নিজের আসন থেকে উঠে এসে কি একটা জিনিস মুখে গুঁজে দেয় ওর। ভালো করে চোখে দেখতে না পেলেও একটা বিচিত্র গা ঘিনঘিনের সাথে ভরে ওঠে মুখটা। একটা আঠালো চটচটে জিনিস, কিন্তু সেটা মুখে যাওয়া মাত্রই শরীরে যেন 100 হাতির বল আসে। ভিতর থেকে যেন একটা ভয়ানক অসুর জেগে উঠতে চায়। আর ঠিক এই মুহূর্তেই একটা ভয়ানক বদল হয় ঘরের পরিবেশে। সাঁই সাঁই করে হাওয়ার শব্দে উত্তাল হয়ে ওঠে চারপাশ। সব যেন উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু কোথাও কিচ্ছুটি নেই। লোকটা আবারও গিয়ে বসে নিজের আসনে। তারপর তার মোটা মোটা ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। ভিতর থেকে অদ্ভুত স্বরে ভেসে আসছে প্রলাপের মতো কিছু শব্দ। এবার ধীরে ধীরে সত্যি যেন জেগে উঠছে সেই অদ্ভুত যন্ত্রম। যন্ত্রমের ভিতরের দুটো লাল চোখ আধো অন্ধকারে শূন্যে উঠে স্থির হয়ে চেয়ে রয়েছে শুভজিতের দিকে। সে চোখে জিঘাংসা, ভয়ানক জিঘাংসা। সারা শরীর জুড়ে এক অদ্ভুত আবেদন। একটা অজানা স্পর্শ যেন ছুঁয়ে যাচ্ছে ওকে। একটা অজানা আবেদন, একটা অশরীরী অনুভূতি। হঠাৎ মনে হলো ওর ঘাড়ের কাছে কে যেন একটা জিভ বুলাচ্ছে। ঘাড় ঘুরিয়ে দেখারও সাহস নেই।
সারা শরীরটা কেমন যেন হিম হয়ে মাটির সাথে লেপ্টে গেছে মরার মতো। ধীরে ধীরে সেই জীবটা বেয়ে ওঠে ওর শরীরে। শুধু তাই নয়, উঠে আসে একেবারে মুখের উপর একটা চটচটে আঠালো সরীসৃপ, যার সাথে এই জগতের কোনো সরীসৃপের মিল নেই। পেটটা ভয়ানক মোটা, কালো কুচকুচে দেহ, ছোট ছোট 6টা পা, লম্বা জিভ থেকে লালা বেরোচ্ছে। মুখটা ঠিক যেন ওই মুরকাট্টার মতো। বলে আগুনে একটা কালো মতো বস্তু ছুঁড়তেই সেই প্রাণীটা শুভজিতের মুখ থেকে লাফিয়ে গিয়ে পড়ল আগুনে। আর্তনাদ করে উঠল শুভজিৎ, কারণ ওর মুখ থেকে খাবলে একদলা মাংস বোধহয় ছিঁড়ে নিয়েছে। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল, রক্তে ভেসে যাচ্ছে ওর গাল। এবার সেই আগুন ধীরে ধীরে রূপ নিয়ে হয়ে উঠতে লাগলো 2 নরনারী, সৃষ্টিক এবং তিতলি। তারা আগুন থেকে বেরিয়ে এসে দাঁড়ালো ওর 2 পাশে। নেমেছিস বুঝিস? তোর পাপ আজ তোকে নিয়ে এসেছে মুরকাট্টার কাছে। অনেক কিছুই জানতো শুভজিৎ, কিন্তু এখন আর কিছুই মনে পড়ছে না। এখন শুধুমাত্র এই জীবনটাই বড় দুর্মূল্য মনে হচ্ছে। মনে হচ্ছে এই জীবনের চেয়ে চরম সত্যি আর কিছুই নেই। বাকি এই মুরকাট্টা, রহস্য, ভূত দেখার নেশা সব মিথ্যে মোহ। কান্নায় ভেঙে পড়ে সে। ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দে। আমি তো তোদের বন্ধু ছিলাম রে। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ছেড়ে দেবো তোকে? তুই 1 সপ্তাহের জন্য যখন পালিয়ে গেলি সব ছেড়ে, তার আসল কারণটাকে আমি জানি না। তুই সৃষ্টিককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিলিস নিজের সাথে, তারপর সুযোগ বুঝে ফাঁকা ট্রেনের দরজা থেকে ফেলে দিলি রে শয়তান। ধ্বংস ধ্বংস! মুরকাট্টা আসে পাপীকে তার পাপের হাতেই ধ্বংস করতে। সেই নারায়ণ বংশেও আগে থেকে চলে আসছে, সেই আদিম থেকে চলে আসছে। নারায়ণদের বংশধর একের পর এক নেপালি বস্তির নারীদের ক্ষমতার জোরে অপহরণ করে ধর্ষণ এবং খুন করে আসছে। সেই পাপেই মুরকাট্টা সাজা দিয়েছে তাদের, তোমাকেও দেবে। ভ্যানওয়ালা লালু কি যেন একটা মন্ত্র দিয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে। লালু বলেছিল এই মন্ত্র যার কানে যায় তার কিছু হতে পারে না। সংস্কৃতে ছিল মন্ত্রটা, মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। কিন্তু তারই মধ্যে পেছনের দেওয়ালে আঁকা সেই মুরকাট্টার ভয়ানক ছবিটা জীবন্ত হয়ে দেওয়াল থেকে বেরিয়ে উঠে আসে ওর মুখের কাছে, যার বুকের কাছে 2 লাল লাল জ্বলন্ত চোখ, নিজের মুন্ডু নিজের হাতে। সেই মুন্ডু থেকে শুধু বেরিয়ে আছে দাঁতের সারি আর ঝুলন্ত জিভ, গোদের মতো পা। মুরকাট্টা এসে ওর সামনে দাঁড়ায়। সাধক, তুমি যে বলেছিলে ও আসবে 2 দিন পর, কিন্তু এখন কেন? আমার আসার কোনো দিন নেই, কোনো ক্ষণ নেই। শিকার পেলে তবেই আসি। এবার তোকে শিকার করব, খাবো তোকে। বলেই নিজের হাতে ধরা নিজের মাথাটা শুভজিতের সেই মুখের উপরের কাটা ঘায়ের উপর রেখে দেয়। স্পষ্ট বুঝতে পারেও সেই বিকট দাঁতগুলো ক্রমশ কামড়ে ধরছে ওর মুখ। দাঁতগুলো ঢুকে যাচ্ছে গালের চামড়া ভেদ করে। আকুপাকু করে শ্বাস বন্ধ করে কয়েকটা শব্দ বেরিয়ে আসে মুখ থেকে। বোম অপিনে, বোম রূপায়, সর্বব্যাপিনে শিবায়, বোম অপিনে, সর্বব্যাপিনে
কিন্তু ততক্ষণে তিতলি এবং সৃষ্টিকের প্রেতাত্মা চেপে বসেছে ওর বুকে। ধারালো নখে ভরা একটা হাত ক্রমশ যেন ঢুকে যাচ্ছে ওর পেটের চামড়া ফুটো করে। অসহ্য কষ্ট, রক্ত, উফ, মৃত্যুও আসছে না। চিৎকার করার ক্ষমতা নেই। ওদিকে সাধক মন্ত্র পড়ছে, কিন্তু এরই মধ্যে এক প্রচন্ড দমকা বাতাসে খুলে যায় ঘরের দরজা। এক প্রকাণ্ড মূর্তি কি ত্রিশূল হাতে এসে দাঁড়িয়েছে সামনে। ঠিক দেখতে পায় না শুভজিৎ, কারণ বোধহয় ওর মুখের অর্ধেক চামড়া তখন খেয়ে ফেলেছে ওই নরপিশাচ রাক্ষস। বাইরের বাতাসে তখন ভেসে চলেছে সেই মন্ত্র, বোম ব্যাপিনে বোম রূপায়া সর্বব্যাপিনে শিবায়া বোম ব্যাপিনে বোম রূপায়া সর্বব্যাপিনে শিবায়া। সর্বব্যাপী ঈশ্বরের প্রতিনিধি এসেছেন। মুহূর্তে এক বজ্রপাত, না, ঠিক বজ্রপাত নয়, ওই হিমালয়ের মতো বিশাল দেহী পুরুষের হাতের ত্রিশূল থেকেই নির্গত শক্তি ধেয়ে আসে এদিকে। ভস্ম হয়ে যায় এক নিমেষে মূর্কাট্টা, তিতলি এবং সৃষ্টি। কিন্তু তাদের অট্টহাসি মেলায় না। আরো একবার বজ্রস্ফুরণ, এবার সাধকের উপর। সেও মুহূর্তে ভস্ম হয়ে যায়। ঘরের মধ্যে এক ঝাপটা দমকা বাতাস এসে ঢোকে, যেন কতকাল পরে শান্তি, পবিত্রতা আর পরিত্রাণের পবিত্র স্পর্শ পবিত্র করে দেয় ওর দেহ মন। তখনও আধমরা দেহে আর কোনো শক্তি নেই। চোখ বুজে আসে ক্লান্তিতে। এর পরে স্মৃতি আর কিছুই মনে নেই ওর। এই ঘটনা রাঁচির এক জার্নালে বন্য জন্তু, সম্ভবত ভাল্লুক অথবা নেকড়ের আক্রমণে কাহিল অর্ধমৃত শুভজিৎ বোস নামের এক বাঙালি পাগলের বিবৃতি, যারা রিনপাস মেন্টাল হাসপাতালে অনেকদিন থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠে। তাদের নানান রকম পছন্দের কাজ দেওয়া হয়। তারই মধ্যে এই লোকটা নিজের অভিজ্ঞতা খাপছাড়া করে লিখেছিল কাগজে কলমে। যদিও পাগলের প্রলাপ, তবুও রোমাঞ্চকর। জায়গাগুলোর নাম এই লোকটা যা লিখেছে সবই দেখা গেছে কাল্পনিক। তবে কে লালু নামের একটা লোক শান্তিনিকেতন লাইনের একটা হল্ট স্টেশনের পাশে শিমুলতলা থেকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে গিয়েছিল। গল্পের সাথে বাস্তবের শুধুমাত্র ওই লালু নামটারই মিল আছে। পুলিশ বন দপ্তরের সাথে মিলে এবং ডাক্তারদের সহযোগিতায় এই সিদ্ধান্তে আসে যে বাড়ি থেকে বেড়াতে এসে রহস্যের নেশায় এই লোক জঙ্গলি কোনো জানোয়ারের পাল্লায় পড়েছিল, আর সেই ট্রমাতেই স্মৃতিশক্তি হারিয়ে যায়। তবে বন দপ্তর এই অঞ্চলে এরকম কোনো হিংস্র জানোয়ারের অস্তিত্বের প্রমাণ দিতে পারেনি। শেষ বয়সে অবশ্য শুভজিতের মা মাঝে মাঝে দেখতে আসেন ছেলেকে, তবে চিনতে পারে নাও, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে আর মনে মনে বলে, মূর্খাটা আসছে আমায় শাস্তি দিতে। লালুর মন্ত্র এই যাত্রায় আমায় বাঁচিয়েছে। আর না, কিন্তু আর না, আবার সে আসবে, আবার সে আসবে। আসবে তিতলি, আসবে সৃষ্টিক, নেমেসিস, আর ওই কালো সাধক যার গায়ে মৃত্যুর গন্ধ। ওই আসছে, আসছে, মূর্খাটা আসছে, মূর্খাটা আসছে।